আগামী যুগে যারা শিল্পী হবে তারা যেন এই কথাগুলো থেকে কিছু পায়। আপনি এদের মধ্যে দিয়ে যখন গেলাম দেখলাম যে আপনি লিরিকের উপর একটা জোর দিয়েছেন, কোমলতার উপর একটা জোর দিয়েছেন, আমাদের দেশজ যে সুরগুলো আছে সেগুলোর উপর জোর দিয়েছেন। এইটা থেকে যদি শুরু করেন আর কি, যে আসলে আপনি সঙ্গীত বলতে, আমাদের সঙ্গীত বলতে কি বোঝেন? অস্থির না হয়ে এক একটা গানে এক এক কিছু কিছু ইনস্ট্রুমেন্ট থাকে, কোন ইনস্ট্রুমেন্টটা থাকলে ভালো লাগে, কোন ইনস্ট্রুমেন্টটা শুধু শুধু থাকলে ডিস্টার্ব হবে, এই জিনিসগুলা সিদ্ধান্তগুলো নিতে হবে। যেমন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, 7টা ইনস্ট্রুমেন্ট আছে একটা গান, সে গানটা হয়ে গেল, খুব ভালো লাগলো, ওটা একটা রিদমিক গান ছিল। এখন আরেকটা গান হচ্ছে যেটা খুব সফট, খুব স্যাড, বাণী প্রধান, যেমন কীর্তন, অথবা ভাওয়া একটা অকিও বন্ধু কাজল ভ্রমরা, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও। সাপোজ এই গানটা খুব সুন্দর সুর। এখন এই গানটার সাথে কি ইনস্ট্রুমেন্ট ইউজ হবে, অ্যাবসলিউট একটা স্যাড গান, স্যাড রোমান্টিক গান, খুবই সুন্দর একটা গান। কারণ ছোটবেলা থেকে এটা শুনতাম আর প্রায় ভাবতাম এটা আমি কিভাবে মিউজিকটা করব, হয়তো খুব তাড়াতাড়ি গানটা করে ফেলবো। তো এটার সাথে কি কি ইনস্ট্রুমেন্ট থাকলে ভালো লাগবে আর কি কি ইনস্ট্রুমেন্ট থাকলে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এগুলো বোঝার ব্যাপার। খুব মনোযোগী হয়ে হয়তো 3টা কি 4টা ইনস্ট্রুমেন্ট রাখতে পারে, এর বেশি না। একটা কিবোর্ডের কর্ড রাখতে পারে, একটা বেজের স্ট্রোক রাখতে পারে, একটা গিটারের অল্প অল্প স্ট্রোক রাখতে পারে, হ্যাঁ, আর তালের জন্য একটা মন্দিরা থাকতে পারে, এর বেশি কিছু, আর বাঁশি থাকতে পারে। অকিও বন্ধু কাজল ভ্রমরারও, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও। শুনছো না গানটা? অকিও বন্ধু কাজল ভ্রমরারে, আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও। এটা কিন্তু খুব স্যাড হাহাকার একটা, হ্যাঁ। এই গানটা কিভাবে অর্কেস্ট্রা করতে হবে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট বলে যেটা ইউরোপে করে, খুব সাবধানতার সাথে ওরা করে। শুধু শুধু একটা কিবোর্ড বাজাবে ওরকম করে, এইভাবে খুব সাবধানে, মানে কোন সালাদের সাথে কোন ধনিয়া পাতা দিবে না কি করবে, এরকম ব্যাপার হয়। অস্থিরতাটা বলছেন কেন? অস্থিরতা গানের প্রতি, সাধনার প্রতি মনোযোগ না থাকলে অস্থির হয়ে যায়। সাধনাতে মনোযোগ না দিতে পারলে সে শান্তিতে থাকে না, ব্রেনটা মানে ব্রেনটা কি হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়। সেই গানগুলো এইরকম গান কি হচ্ছে, মানে অস্থির গান কেন হচ্ছে? মানে এরা কি কারণে নিজেকে শান্ত রেখে গানটা করতে পারছে না? এটা কি জৌলুস, এটা কি জনপ্রিয়তা, এটা মানে খুব কমে সস্তা জনপ্রিয়তা, তারপর কালচার, যেমন ভাওয়া কালচার আমাদের এখানে ঠিক মতো হয় না, কীর্তনও ঠিক মতো হয় না, আধুনিকের ঠিক মতো হয় না, আবার রক মিউজিকও ঠিক মতো হয় না, কোনোটাই ঠিক মতো হয়। আমি ছোটবেলা থেকে যে গানগুলো শুনেছি, হেমন্ত দাস, তরুণ বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, আরো অনেক ভালো ভালো মিউজিক ডাইরেক্টর, মান্না দে, এগুলো একমাত্র দেখলাম বাংলায়, টোটাল বেঙ্গলের মধ্যে একটা সৌভাগ্য হয়েছিল সবার, বেঙ্গলে HMV আসার পর। মানে পৃথিবীর যে কোনো দেশের সাথে তুমি জাতির সাথে তুলনা করতে পারো, বাঙালিদের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এটা, সঙ্গীত। তারপরে এত বছর পর আসছে ক্রিকেট, হ্যাঁ।
তো আমি যেটা মনে করি, যদি আমাদের দেশে কেউ মিউজিকে ভালো করতে চায়, অনেক বছর নষ্ট না করে মানুষকে শান্তি দিতে চায়, তাহলে কিন্তু কলকাতার ওই গানগুলোকে ফলো করলেই আর অনেক পরিশ্রান্ত হওয়ার দরকার নেই। আপনি তো তখন একেবারেই ছোট, 14-15 বছর বয়স। ওই বয়সে কিভাবে একটা মানুষকে ঠিক করে, মানে কি ছিল তারপর? মানে এই বয়সটা আসলে স্কুল পড়ার বয়স। হ্যাঁ, স্কুল সেই বয়সে আপনি এইচএমভিতে আপনার সুরে গান হচ্ছে, এটা কি মানে আপনাকে পেলো কি করে? আমি যখন যুদ্ধের সময় যাই, আমি ইন্ডিয়াতে যাই, তো পাকিস্তান এইচএমবি পাকিস্তান রেডিওতে আমি বলতাম বয়স্ক রাইটারদের, গীতিকারদের, চাচা আমাকে একটা গান দিবেন। তা আমাকে দেখে বলতো, তুমি স্কুলে তোমার কবিতার বই আছে না, ওটা শুরু করো। তো আমার একটু বিরক্ত লাগতো যে কি আমাকে পাত্তা দেয় না, হ্যাঁ, বা আমাকে বকা, পিয়ানো ধরলে বকা দিত, এরকম ছিল আর কি। হ্যাঁ, তো রেডিও পাকিস্তানও তো আমাকে এই করবে না, তুমি বাচ্চা ছেলে, কি তুমি কি গান মিউজিক জানো, এরকম। আর যারা আমার বুঝতো মিউজিক, তারা সমর্থক বা অনেকে আমাকে করতো, স্বীকার করতো না। তারপর আমি ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়াতে চলে যাওয়ার সাথে মার্কের ভিতরে যাই, সেখানে আমাকে সমর্থক বললো, না এখন আমাদের এখানে সুরকার লাগবে না, তুমি এখন তোমার চলে যাও, আমরা মিটিং করবো মন্ত্রীর সাথে, তা মিটিং করে আমরা করি, তাহলে তোমাদের জন্য কিছু করবো। আমি তো টাকা পয়সা নিয়ে আসি না, আমি কি রাস্তায় থাকবো, বলে এখন যাওয়ার পর আমরা ব্যবস্থা করবো। যাই বন্ধু, বের হয়ে আসছি, আমাকে ঢুকতে দেয় না, মে মাসে গেছিল। তারপরে আকাশবাণীতে যাই, আকাশবাণীতে শ্যামল মিত্রের অ্যাড্রেস নিয়ে এসে ওর বাসায় যে শ্যামল মিত্র, তো শ্যামল মিত্র বলি, তো শ্যামল মিত্র আমাকে বলে যে তাহলে তো আপনি এইচএমপিতে গেলে পারেন, এখানে এসছেন না। তো আমার একটা সেন্টিমেন্ট লেগেছে, আমি বললাম যে আমি আপনার গান শুনে গেয়ে গিয়ে বড় হয়েছি, এইভাবে চলে আসছি। তা আমি এখন মনে করছি আপনি আমার সবকিছু, আপনি যদি আমাকে এইভাবে কথা বলেন, তাহলে আমি একা একা চলে যাব। তবে একটা চিঠি লেগে, যে চিঠিটা লেখা আছে, এই ছেলেটি পাকিস্তান এইচএমপি থেকে এসছে, সন্তোষ সেনগুপ্তকে চিঠি লিখেছে, ওকে দিয়ে কিছু যদি সম্ভব হয় দেখুন পারেন কিনা। একজন মিউজিক ডাইরেক্টর ছিল অভিজিৎ ব্যানার্জি, ও যে সবাই চলে গেছে, শুধু একটি মাধবী তুমি, আমিও পথের মতো হারিয়ে যাব, ওটার লেখক সুরকার, হ্যাঁ। উনি আমার ইন্টারভিউ নিচ্ছে, এটা কি পিস, এটা কি মিউজিক, এছাড়া ভায়োলিন, এটা পিয়ানো, অ্যাকর্ডিয়ন বলছে, আর গাচ্ছে, আর হারমোনিয়াম এত ভালো, হ্যাঁ। আমার বুট টুট এসে অন্যরকম হয়ে গেছে, দেখি যে ভিড় হয়ে গেছে, সব শিল্পীরা ভিড় হয়ে গেছে। তারপরে একজন ওই যে আমাকে যে বুড়ো ভদ্রলোক বললো না, বসুন, ম্যানেজিং ডিরেক্টর সন্তোষ সেনগুপ্ত, উনিও গান গেতেন, অতুল প্রসাদের গান করতেন। উনি এসে বললেন, তোমার শিল্পী বনশ্রী সেনগুপ্ত ও গোরাচাঁদ মুখার্জি, বনশ্রী সেনগুপ্ত ও গোরাচাঁদ মুখার্জি দোকানে চাখানা গান করবে। এখন কোথায় থাকা হচ্ছে, আমরা এক মুসলমান ভদ্রলোকের বাসায় থাকছি, হাওড়াতে টিকিয়ে পড়ে, হয়তো কালকে ঘর থেকে বের করে দিবে, তো রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ঘুমাতে হতে পারে। আচ্ছা, একটা ব্যবস্থা হবে। তারপর ওরা আমাকে হাওড়া সার্কিট হাউসে একটা ছোট রুম ব্যবস্থা করে দিল। তারপরে এই আস্তে আস্তে কাজ করলাম, খুব যে ভালো কাজ করতে পেরেছি তা না, সেকেন্ড অভিজ্ঞতা ছিল। আপনার কাছে কি রবীন্দ্রনাথ কিছু মিন করে? রবীন্দ্রনাথ ঠাকুর, ওই বাবা বিশাল ব্যাপার। আমি কেন প্রশ্নটা করলাম, যে আপনারা যারা আধুনিক গান করেছেন, সুর করেছেন, অনেকেই মনে করে যে আমাদের শিকড়ের সাথে আপনাদের সম্পর্কটা নেই, আপনারা নিজেরাই নিজেদের মতো করে গড়ে উঠেছেন, এরকম একটা ধারণা থাকে আর কি, যে তারা তাদের মতো করে গড়ে উঠেছে, নিজেদের ঐতিহ্যের সঙ্গে হয়তো তাদের যোগাযোগটা নেই। এই জন্যই আর কি, যেহেতু আপনার সাথে কথা হচ্ছে, এটাতে একটা সুযোগ আমার এই ব্যাপারটা একটু নতুন প্রজন্মকে জানাবো, যে আপনারা কি চোখে দেখেন আপনাদের ঐতিহ্যকে। রবি ঠাকুর তো বিশাল একটা পৃথিবী,
কারণ উনি তো স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড বা কান্ট্রি সং বা বাংলাদেশের ফোক সব কিছু মিলিয়ে উনি সৃষ্টি করেছেন, বা অনেক আধুনিক ভালো ভালো গান। শুধু রবি ঠাকুরের গান যদি ফলো করে উইথ মিউজিক সব কিছু অফ করে করা যায়, আর কোনো সঙ্গীত লাগে না। যেমন আমি ভালো মিউজিক বলতে আমাদের, তুমি যদি আমাকে সেই ব্যাকিংটা দাও, সাপোর্টটা দাও, সেটা গভর্নমেন্ট, কালচার মিনিস্ট্রি, ইনফরমেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন, ফরেন মিনিস্ট্রি, এরা চারটা মিনিস্ট্রি মিলে যদি আমাকে আমার কথাগুলো শোনা এবং সে কাজগুলো করার সাপোর্টটা দেয়, তাহলে পৃথিবীর কোন কোন জায়গায় কি কি ভালো মিউজিক আছে। যেমন রাশিয়ান অ্যাকর্ডিয়ন আছে, রাশিয়ান অ্যাকর্ডিয়নের সাথে নাচও আছে, যেটা পিয়ংইয়ং একবার এসে, কোরিয়ান পিয়ংইয়ং একবার সেখানে জিয়ারমার সময় একবার যেতে দে মা আমার ছোট্ট সোনা, আমার মনে আছে দেখেছিলাম শিল্পকলাতে, হ্যাঁ, ভালো লেগেছে। তো ওই অ্যাকর্ডিয়ন ওই রাশিয়ানদের ট্রেনিং। তো এটা যদি আমি রাশিয়ান টিচার নিয়ে আসি অ্যাকর্ডিয়নে, আমি এখানে অ্যাকর্ডিয়ন সিস্টেম, অ্যাকর্ডিয়ানস মিউজিক ওই সিস্টেম করে ফেলবো। স্পেন থেকে টিচার নিয়ে আসবো, স্প্যানিশ ফ্ল্যামিঙ্গো টেম এগুলো এখানে তৈরি করে ফেলবো, তারপরে এইচএমএর মতো সিস্টেম করবো, কম্পিটিশন লাগিয়ে দেবো। মনে করো একবার শেখ কামাল আমাকে বলেছিল, ঢাকা কলেজের সামনে আমি অফিস যাচ্ছি তখন 1975-এ, যে বছর মারা যায় আর কি। হ্যাঁ, জুন মাস হবে। তো উনি রাস্তা দেখা হঠাৎ, তোর 10:30 বাজে বোধ হয় সকালে, তো আমাকে জিপে উঠালো, জিপে উঠলাম, তো বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে গিয়ে ছাদের উপরে নিয়ে গেল। শেখ জামালের বন্ধু বান্ধব আরো কারা কারা ছিল, ওদেরকে সব বের করে দিল, তো মনে হয় অন্য রুমে যাবে। তখন রুম বের করে সে একটা সেতার বার করে বাজে, খুব সুইট হয়। আমাকে চান্স দিবি না? আমার স্বার্থে আপনাকে চান্স দিবি, আপনার এত সুইট হাতে আমি জানতাম না, আপনি এইটা শিখলেন কবে কীভাবে? তারপর বললো, তারপর আমাকে বললো তুই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে আঞ্চলিক গানগুলো কালেক্ট করবি করে। আমার একটা গ্রুপ আছে স্পন্দন, হ্যাঁ, তো স্পন্দন তুই এগুলো গানগুলো রেকর্ডিং করে দিবি। ফিরোজাকে গ্যাস বললো তুই কথা দে আমার, হ্যাঁ, আমি তোকে একটা জিপ দিব, টাকা দিব, না করে টেপ রেকর্ড। ঠিক আছে, ভালো প্রয়োজন, অবশ্যই আমি করবো। এই অল্প কাজগুলো অ্যাক্টিভেট করতে যে সময়টা লাগবে, 1 বছর 2 বছর 3 বছর, এই লোকগুলো থাকতে হবে। যখন যেটা বুঝ সেটা পেতে হবে। যথারীতি আমি সিস্টেমে যাব না, চেয়ারে বসবো না, আমি কাজগুলো করে ফেলি। বাইরে কাজগুলো করেছি, গভর্নমেন্টের কোনো হেল্প ছাড়া, কারো হেল্প ছাড়া করেছি, একাই করেছি, সাকসেসফুল হয়েছে, তাই না? তাহলে মিনিস্ট্রিতে গেলে আমি যদি এই লোকগুলা বড় যে মিনিস্ট্রি গেলে আমাকে ডিস্টার্ব করে ফেলি, সেজন্য আমার নিয়মিত ওখানে করি, আমি আমার থেকে তৈরি করতে পারি, যে মানুষ পায় অ্যাক্টিভেট করতে পারি। ওইভাবে যদি আমাকে আশ্বাস দেন হ্যাঁ হবে, তাহলে আমি কাজগুলো করে দেবো।